ফ্রান্স দুবার বিশ্বকাপ জিতেছে এবং স্পেন জিতেছে একবার। কি মনে হয় এবারে দুই টিমের মধ্যে থেকে কারা ফাইনালে? ফ্রান্স তো গতবারই তো ও নিয়ে ফেলেছিল, ওর দুর্ভাগ্য দেখেন, মানে আসলে এবার আশা করি ও ছাড় দেবে না, মানে ফ্রান্সের তো মন বলছে যে এবার ওই ছাড় পাবে না। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে, আর আমরা যেটা দেখেছি স্পেন অনেক কামলি ফুটবলটাকে খেলে। কি মনে হয় যে এখানে কাদের স্ট্র্যাটেজিটা বেশি কাজে আসবে, কি ফ্রান্সের আক্রমণ অ্যাটাকিং ফুটবল নাকি? দুইটাই তো দুর্দান্ত গতির, মানে যদি আমি ক্যাটাগরি ভাগ করি, দুইটাই ক্ষিপ্র গতির, গতি ছন্দ সব মিলিয়ে আমি ফ্রান্সকে একটু এগিয়ে রাখবো, কারণ দুই উইংসে একদিকে আপনার দেমপেলে, আরেকদিকে হচ্ছে আপনার এমবাপ্পে, মানে দুই যে অ্যাটাকিং এই সাইডটা খুবই কন্ট্রোলে। তো আমার মনে হয় যে শেষ পর্যন্ত ফ্রান্স উইন করবে। মানে গতবার তো ধরেন কানের মানে কি বলবো, আসলে আর্জেন্টিনার সাপোর্টার আমাকে গালাগালি করবে, বাই দ্য ওয়ে আপনি কি অ্যান্টি আর্জেন্টিনা কিনা? ঠিক তা না, আমি ওদিকে মেসির ভক্ত, কারণ গতবার 100% আমি জানতাম যে আর্জেন্টিনার এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ বিশ্বকাপ, তো ওই ক্ষেত্রে মন থেকে চেয়েছি যে মেসির একটা ওয়ার্ল্ড কাপ থাকুক। ঠিক যেমনি ভাবে আপনার এদিন পেনাল্টি মিস করলো হচ্ছে আপনার মেসি, ওই দিন আমার খুব কষ্ট লেগেছে যে এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, তার জন্য যদি দলটা হারে, তো এইটার কষ্ট নিয়ে সে যতই ওয়ার্ল্ড কাপ তার জন্য পাক, এই কষ্ট সে ভুলতে পারবে না। আপনি যেহেতু মেসির কথা বলছেন, যেহেতু সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ আছে, ইতিহাসে কিন্তু ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে 5 বার মুখোমুখি হয়েছে, কিন্তু 3টাতেই জিতেছে ইংল্যান্ড, এবং একটিতে জিতেছে আর্জেন্টিনা, এবং একটিতে তারা ড্র করেছিল, যদিও পরে সেটা পেনাল্টিতে গিয়ে আর্জেন্টিনা জিতেছিল। তো যেহেতু জেতার হারটা ইংল্যান্ডের বেশি ছিল সব সময়, সো কি মনে হয় এখানে আর্জেন্টিনা কি? এবং এবং আরেকটা কথা আমি মেনশন না করলেই নয়, এখানে মেসি প্রথমবার ইংল্যান্ডকে ফেস করতে যাচ্ছে, সেই সাথে যে একটা ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল, সেটা নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা আছে, যেটা 1986 সালে হয়েছিল, হ্যান্ড অফ গড, ওই সময়টা। সো সেই ম্যাচেই শুধু কিন্তু তারা জয় ছিনিয়ে আনতে পেরেছিল। কি মনে হয় এবার? আমি বলি যে এই ইতিহাস, এই অ্যানালাইসিসটা যে কাজে দেয়, এর সবচেয়ে বড় প্রমাণ দেখেন, আমরা ব্রাজিল নরওয়ে যখন খেলা হয়, আমরা ইতিহাস চেক করে দেখেছিলাম যে যতবার ব্রাজিল নরওয়ে মুখোমুখি হয়েছে, ব্রাজিল হেরেছে। তো এবার যেহেতু নেইমার আছে আমাদের, বা ভিনিসিয়াস আছে, তো আমরা ভাবলাম যে ওকে, এরা তো সেই ব্রাজিল না, আর ওইটা সেই নরওয়ে না, রোনালদিনহো, হ্যাঁ, মানে এখনকার যে টিম, এরা একটু আলাদাভাবে ফেস করবে। তো সেভাবে আমরা ভেবেছিলাম যে এই নরওয়ে আগের ইতিহাসকে এবার গুড়িয়ে, মানে ব্রাজিল আগের ইতিহাসকে গুড়িয়ে নরওয়েকে এবার হারিয়ে এই রেকর্ডটা গড়বে। কিন্তু দেখা গেছে যে নরওয়ের সাথে কিন্তু আমরা, মানে ব্রাজিল টিকতে পারলাম। হ্যাঁ, কি বলবো, হালান্ডকে দুর্দান্ত, এবং মাত্র আমি 3টা বল আমি দেখেছি যে একটা পা টাচ করেছে, ওটা গোল হয়নি, মানে ও মনে হয় ভাবেওনি যে ওটা গোল হয়ে যাবে না। আমি বলি চারটা বল হচ্ছে হালান্ডের সামনে এসেছিল, একটা টাচ করে গোল, মানে টাচই করতে পারেনি, টাচ হলে গোল হতো। একটা টাচ করেছে, পা দিয়েছিল, কিন্তু এটা বারের সাইডে লেগে আর গোল হয়নি, সাইড পাস করেছে। আর 2টা বল, একটা স্ট্রাইকার 3টা বল টাচ করেছে, 2টাই গোল। তো এই মানে এটা একটা, মানে কি বলবো, সে অনেক খেলেনি, কিন্তু জাস্ট রোনালদো নাজেরিয়া যখন ছিল আপনার ব্রাজিলে, ও এরকম এত দৌড়াতো না, কিন্তু গোল হেড দিয়ে হোক ওই দিত। ঠিক তেমনি হালান্ডকে দেখলাম যে সেই সেম স্ট্র্যাটেজিতে হালান্ড আমাদেরকে হারালো। তো আপনি যেটা বলছিলেন যে এই ইতিহাসের এই অ্যানালাইসিসটা কাজে দেয়, এবং স্পেনের যেহেতু এই ইতিহাসটা ওর জানা, ও জানে যে কি করতে হবে, এবং আর্জেন্টিনার মানে ও মানসিকভাবে আসলে শক্তিশালী থাকবে, অবশ্যই শক্তিশালী থাকবে, এমনটা তো আমরা জানি।